আসসালামু আলাইকুম মেয়েরা, কেমন আছো সবাই? আমাদের অনলাইন ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পড়ছিলাম আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। গত ক্লাসগুলিতে আমরা 3টা সূত্র মোটামুটি ডিটেল পড়াশোনা করেছি। সেগুলো ছিল বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং রেনোর চাপীয় সূত্র। সূত্রগুলো পড়েছি, এগুলোর ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসগুলো করেছি আমরা, গ্রাফিক্যাল এক্সপ্লেনেশনও আমরা দেখিয়েছি এখানে। তারপরে কিছু এমসিকিউর কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করেছি বা এই সম্পর্কিত কিছু টিপস আমরা তোমাদেরকে দিয়েছি, বিশেষ করে গ্রাফগুলো কী ধরনের হতে পারে এমসিকিউতে। আবার গত ক্লাসে কিছু অঙ্কও করেছিলাম আমরা একটি সহজ ফর্মুলায়। আজকে আমরা পড়ব আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র বা আদর্শ গ্যাসের সমীকরণ, যেটাকে আমরা বলি আদর্শ গ্যাস সমীকরণ। এটাকে সমন্বয় সূত্র বলা হয়, বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র বলা হয়। আমরা গত ক্লাসগুলোতে প্রথমে পড়েছিলাম বয়েলের সূত্র। সেখানে আমরা দেখিয়েছি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে কোনো আদর্শ গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। এই ক্ষেত্রে আমার টেম্পারেচার ছিল কনস্ট্যান্ট। চার্লসের সূত্র থেকে আমরা দেখিয়েছি কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এই ক্ষেত্রে পি কনস্ট্যান্ট ছিল, প্রেসার কনস্ট্যান্ট ছিল আমার। এখন এই দুইটা সূত্রকে কম্বাইন করে আমরা পেতে পারি ভি প্রপোর্শনাল টু টি ডিভাইডেড বাই পি। সমানুপাতিকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি, এখান থেকে এই সমীকরণটা থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কে টি ডিভাইডেড বাই পি। এখানে এই কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, এই কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলা হয় গ্যাস ধ্রুবক। আমি যদি পি কে ভি এর কাছে নিয়ে আসি তাহলে আমি পাবো পি ভি ইকুয়াল টু কে টি। এটাই হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের যে সমন্বয় সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণের প্রাথমিক অবস্থা। এখানে এই কে হচ্ছে আমার গ্যাস ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকটির মান ডিপেন্ড করে গ্যাসের ভর অর্থাৎ কি পরিমাণ গ্যাস আমি নিলাম সেই ভরের উপরে, পি ভি এবং টি এর এককের উপরে, কোন একক আমি পি ভি এবং টি এর জন্য ব্যবহার করছি তার উপরে, এই 4টা জিনিসের উপর এই গ্যাস ধ্রুবক কে এর মান ডিপেন্ড করে। এখন আমি যদি আমার একটা সিলিন্ডারে কিছু গ্যাস আছে, আমি মনে করি গ্যাসের ভর হচ্ছে এম গ্রাম। এই এম গ্রাম গ্যাসের চাপ হচ্ছে P1, আয়তন V1 এবং পরম তাপমাত্রা T1। এই 3টা রাশিকে আমরা বলে থাকি থার্মোডাইনামিক কোঅর্ডিনেট বা তাপগতীয় স্থানাঙ্ক। আবার এদেরকে থার্মোডাইনামিক স্টেটও বলে থাকি, অর্থাৎ আমার গ্যাসটার প্রথম স্টেট হচ্ছে P1 V1 T1। এরপরে এখান থেকে আমি তার স্টেট পরিবর্তন করে এই কোঅর্ডিনেটগুলো চেঞ্জ করে একই গ্যাস, একই পরিমাণ, তার ভর চেঞ্জ হয়নি, গ্যাসটাও চেঞ্জ হয়নি, চাপ P2, আয়তন V2 এবং পরম তাপমাত্রা হলো T2। অর্থাৎ এটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেট, দ্বিতীয় অবস্থা। আমরা একটু আগে যে গ্যাস সমীকরণটা, যে সমন্বয় সূত্রটা যে পেয়েছিলাম, এখান থেকে আমি পেতে পারি P1 V1 ইকুয়াল টু KT1। এখান থেকে আমি পেতে পারি P2 V2 ইকুয়াল টু KT2। যেহেতু একই পরিমাণ গ্যাস, একই গ্যাস এবং একই পরিমাণ গ্যাস, আর PVT এর উভয় ক্ষেত্রে আমরা এককের কোনো পরিবর্তন করি না। প্রথম স্টেটে আমি যে এককগুলো ব্যবহার করেছি, দ্বিতীয় স্টেটও তাই। তাহলে একক সেম থাকলো, গ্যাসের পরিমাণও সেম থাকলো, তাহলে এই কে এর মান উভয় ক্ষেত্রে সেম হবে। এখানে যদি কে হয়, এখানেও কে হবে। অতএব আমি প্রথম ক্ষেত্র থেকে পেতে পারি, প্রথম সমীকরণটা থেকে আমি পেতে পারি P1 V1 by T1 ইকুয়াল টু কে ইকুয়াল টু P2 V2 by T2। এখন যদি আমার আরেকটা স্টেটও যদি আমি নেই, P3 V3
তাহলে একই গ্যাসের ক্ষেত্রে এবং একই পরিমাণের গ্যাসের ক্ষেত্রে পিভিটি এর একই এককের জন্য আমরা এই সমীকরণগুলো পেতে থাকবো, which is equal to K। আচ্ছা, এখন আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প এখানে ব্যবহার করব। আমাদের প্রথম সমীকরণটা আমরা লিখে রাখি, সেটা হলো পিভি ইকুয়াল টু কেটি। শুরুতেই আমরা এটা পেয়েছিলাম। এই কে এর মানটা, সমানুপাতিক ধ্রুবক কে এর মানটা আমরা বলেছি গ্যাসের ভর, পিভি এবং টি এর একক এদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন অ্যাভোগাড্রো বলেছিলেন যে কোনো গ্যাসের যদি পি এবং টি কনস্ট্যান্ট থাকে, চাপ এবং তাপমাত্রা এই দুইটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে যে কোনো গ্যাসের 1 মোল গ্যাস যদি আমি নেই, 1 মোল 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু হচ্ছে গ্যাসের একটা পরিমাণ। কোনো গ্যাসের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তখন তাকে বলা হয় 1 গ্রাম অণু। এটার আরেক নাম হচ্ছে 1 মোল, আমরা এটাকে মোলও বলে থাকি, 1 মোল। কোনো গ্যাসের আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তখন সেই পরিমাণটাকে, তত গ্রাম ভরকে বলা হয় ওই গ্যাসের জন্য 1 গ্রাম অণু গ্যাস বা 1 মোল গ্যাস। যেমন অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে 32 গ্রাম অক্সিজেন হবে 1 গ্রাম অণু অক্সিজেন বা 1 মোল অক্সিজেনের ভর, বা 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। আমি যদি 1 মোল গ্যাস নেই বা 1 গ্রাম অণু গ্যাস নেই, পি এবং টি প্রেসার এবং টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে 1 গ্রাম অণু গ্যাস সকল গ্যাসের ক্ষেত্রেই এই যে আয়তন, এই আয়তনটা সমান হয়ে যাবে। 1 মোল গ্যাসের বেলায় সকল গ্যাস সমান আয়তন দখল করবে, অর্থাৎ এই ভলিউমটা সকল গ্যাসের জন্য ইকুয়াল হবে। এবং এনটিপির জন্য এই টেম্পারেচারটা যদি, টেম্পারেচার প্রেসার যদি এসটিপি হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার হয়, তাহলে এই আয়তনটা তখন হবে 22.4 লিটার, 22.4 লিটার বা 22.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 মিটার কিউব। কথাটা আমরা আবার বলি। এই বিষয়টাকে এতক্ষণ ধরে যে বর্ণনা করলাম, এই বিষয়টাকে বলা হয় অ্যাভোগাড্রোর প্রকল্প। অ্যাভোগাড্রো বলেছেন যদি প্রেসার এবং টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাহলে 1 মোল গ্যাসের জন্য, যে কোনো গ্যাস, সেটা অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন যাই হোক না কেন, যে কোনো গ্যাসের পরিমাণ যদি 1 মোল হয়, তাহলে 1 মোল পরিমাণ গ্যাস সমান আয়তন দখল করবে। ভি সকল গ্যাসের জন্য সমান হবে। 1 মোল গ্যাসের ক্ষেত্রে ভি এর মান সমান হবে, এবং এসটিপি টেম্পারেচারের জন্য সেই মানটা হবে 22.4 লিটার, 22.4 লিটার বা 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। এখন এই যে এসটিপি কথাটা উল্লেখ করলাম, আমরা এসটিপি একটু ব্যাখ্যায় যাই। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার, যেহেতু প্রসঙ্গক্রমে এসেই গেছে। এসটিপি এটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার, আদর্শ তাপমাত্রা এবং চাপ। এই আদর্শ তাপমাত্রা বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার বা আদর্শ তাপমাত্রা, একটা বিশেষ তাপমাত্রা। এটা হচ্ছে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে অথবা পানি জমে বরফ হতে শুরু করে, বিশুদ্ধ পানি জমে বরফ হতে শুরু করে অথবা বরফ গলতে শুরু করে। সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রার মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং কেলভিন স্কেলে হচ্ছে 273 কেলভিন। এই তাপমাত্রাটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার বা আদর্শ তাপমাত্রা, যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হতে শুরু করে, সেই তাপমাত্রাটাকে আমরা বলি আদর্শ তাপমাত্রা। সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রার মান 0 ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন স্কেলে 273 কেলভিন। এখন হচ্ছে আদর্শ চাপ বা স্ট্যান্ডার্ড প্রেসার। আদর্শ চাপ, এই আদর্শ চাপটা হচ্ছে সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে যদি 76 সেন্টিমিটার পারস্তম্ভ হয়, একটা পারস্তম্ভ যার উচ্চতা হবে 76 সেন্টিমিটার,
বিশুদ্ধ পারদের একটা স্তম্ভ আমি স্থাপন করি উলম্বভাবে, তাহলে ওই পারস্তম্ভ যে চাপ দেয় সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড প্রেসার। এবং চাপের জন্য ফর্মুলা আমরা জানি এইচ রো জি। তাহলে সমুদ্র সমতলে উলম্বভাবে স্থাপিত 76 সেন্টিমিটার পারস্তম্ভ, এটাকে মিটারে নিয়ে গেলে হবে 0.76 মিটার। 0.76 মিটার। পারদের ঘনত্ব আমরা জানি 13.6 কিলোগ্রাম পার ঘনমিটার। জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো গুণ করার পরে আমরা পি এর যে মানটা এখানে পাবো সেটা হচ্ছে 10, 13, 25 নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার চাপের একক, এটাকে আমরা প্যাসকেলও লিখে থাকি কখনো কখনো। 10, 13, 25। আমরা এই সংখ্যাটাকে 1.013 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5 প্যাসকেল এভাবেও লিখে থাকি। এই যে প্রেসার, যাকে আমরা স্ট্যান্ডার্ড প্রেসার বলছি, এটার আরেক নাম হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফেরিক প্রেসার। এই সংখ্যাটাকে আমরা বলে থাকি 1 অ্যাটমসফেরিক প্রেসার। বাংলায় বলি আমরা এক বায়ুমণ্ডলীয় চাপ। অর্থাৎ আমাকে যদি কোশ্চেনে বলে 1 অ্যাটমসফেরিক প্রেসার বা এক বায়ুমণ্ডলীয় চাপ কত, তখন আমরা সেটা জানবো কতটুকু, এই যে 10, 13, 25 নিউটন পার মিটার স্কয়ার বা 1 ইন্টু, এটাকে কখনো আমরা আরো সংক্ষেপ করি শুধুমাত্র 1 এর পর 0 না নিয়ে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল এভাবেও আমরা লিখে থাকি। এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার, যেটাকে আমরা সংক্ষেপে এসটিপি বলে থাকি। আচ্ছা, এখন আমরা আবার ফিরে যাই আমাদের পিভি কেটিতে। আমরা সমন্বয় সূত্র থেকে পেয়েছিলাম পিভি ইকুয়াল টু কেটি। এখন এখানে বলেছিলাম যে আমি যদি 1 মোল গ্যাস নেই, পি এবং টি এ দুটো যদি আমার কনস্ট্যান্ট থাকে, 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে এগুলো সবই কনস্ট্যান্ট হয়ে যায়। এই ক্ষেত্রে এই কে কে আমরা রিপ্লেস করি আর দিয়ে, এবং সকল গ্যাসের জন্য স্থান কাল পাত্র ভেদে এই আর এর মানটা ইউনিভার্সাল হয়ে যায়। এটাকে তখন বলা হয় ইউনিভার্সাল কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। এখন আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর কে এর জায়গায় যদি সেট করি, তাহলে আমি পাবো পিভি ইকুয়াল টু আর টি। এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য। এই সমীকরণটা আমরা পাচ্ছি 1 মোল গ্যাসের জন্য, 1 মোল আদর্শ গ্যাসের জন্য। আচ্ছা, এই আর কে সার্বজনীন ধ্রুবক বলা হয় কারণ আর এর মান নির্দিষ্ট কোনো গ্যাসের উপরও ডিপেন্ড করে না, তার ভরের উপরও ডিপেন্ড করে না, স্থান কাল পাত্র ভেদে এর মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা এই আর এর মানটা বের করি মাঝখান থেকে। আর এর জন্য আমি পাচ্ছি, যেহেতু সে চলেই আসছে, আর কে আমি আলাদা করে নেই, পিভি ডিভাইডেড বাই টি। আমরা একটু আগে দেখেছিলাম অ্যাভোগাড্রো থেকে এই পি যদি হয় আমার স্ট্যান্ডার্ড প্রেসার, অর্থাৎ একটু আগে যে মানটা পেয়েছি আমি 10, 13, 25 প্যাসকেল, ভি যদি হয় অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে ভি এর যে মানটা আমরা পেয়েছিলাম যে 22.4 লিটার, সেটা যদি আমি ভি এর জায়গায় বসিয়ে দেই, আর ইকুয়াল টু 10, 13, 25 22.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 ঘনমিটার। আর টি হচ্ছে পরম তাপমাত্রা যদি হয় টি আমার, যেটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস বলছিলাম, আর কেলভিন স্কেলে 273 কেলভিন। এইভাবে যদি আমরা মানটা বসাই, তাহলে আমরা পাবো এখান থেকে এই আর এর মান পাবো আমরা 8.31 জুল পার কেলভিন পার মোল। এই আর এর এই মানটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে একক সহকারে, এটা সারা জীবন আমাদের কাজে লাগবে। এই আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আচ্ছা, এখন আর এর জন্য আমরা মূল সমীকরণটাতে আবার ফিরে যাই, পিভি ডিভাইডেড বাই টি। আমার টেম্পারেচার ইনক্রিজ যদি হয় 1 কেলভিন, এই টেম্পারেচার যদি হয় 1 কেলভিন, আর এই পিভি, পি এবং ভি এর গুণফলটা কিন্তু শক্তি নির্দেশ করে। কোনো গ্যাসের শক্তি
তাপমাত্রা বাড়লে গ্যাসটা এক্সপান্ড করে, এক্সপান্ড করলে তখন গ্যাস সম্প্রসারণজনিত যে শক্তিটা অর্জন করে অথবা গ্যাস সম্প্রসারণে বাইরের এজেন্ট যে পরিমাণ কাজ সম্পাদিত করে সেই শক্তিটাই অথবা কৃত কাজটাই এই পিভি নির্দেশ করে। তাহলে এই আর হচ্ছে 1 কেলভিন, এখানে 1 মোল গ্যাসের জন্য এই সমীকরণটা ছিল 1 মোল গ্যাসের জন্য। তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে যদি আমি টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করি তাহলে গ্যাসটা সম্প্রসারণজনিত যে শক্তিটা, গ্যাস সম্প্রসারণের ফলে যে শক্তিটা খরচ হয় অথবা সম্প্রসারিত অবস্থায় গ্যাসের মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটাই গ্যাস কনস্ট্যান্ট আর দ্বারা প্রকাশ পায়। আরো একটা জিনিস আমরা আর এর সঙ্গে রিলেটেড পেতে পারি এখান থেকে, সেটা হচ্ছে আমরা যখন চার্লসের সূত্র পড়ি তখন আমরা দেখেছিলাম ভিটি লেখচিত্র, একটা মূল বিন্দুগামী সরলরেখা। এখন এখান থেকে যে পিভি ইকুয়াল টু আর টি, আমার আর ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই টি, যদি চাপটা এখানে একক হয়, এই চাপের পরিমাণটা পি যদি হয় 1 তাহলে আর ইকুয়াল টু হয় ভি বাই টি। আমরা এখান থেকে এই যে ভি বাই টি যদি আমি নেই, ভি হচ্ছে এই অংশটা এবং টি হচ্ছে এই অংশটা, তাহলে ভি বাই টি মানে হচ্ছে আমার লম্ব বাই ভূমি, অর্থাৎ আমার এই সরল রেখাটার ঢাল প্রকাশ করে। এটার ঢাল যদি হয় এম তাহলে এম সমান হচ্ছে আমার ভি বাই টি। তাহলে একক চাপে এই ভিটি লেখচিত্রের যে ঢাল সেই ঢাল আর কি নির্দেশ করে, আর এর জন্য আমি এই বিষয়টাও এখানে পেয়ে রাখলাম। আচ্ছা, এখন আমরা আমার এতক্ষণ পর্যন্ত যে সমীকরণটা আমরা পেয়েছিলাম আদর্শ গ্যাসের জন্য, পুরো বিষয়টা ছিল 1 মোল গ্যাসের ক্ষেত্রে। এখন আমার কন্টেইনারে, আমার সিলিন্ডারে যে 1 মোল গ্যাস থাকবে এমন তো কোনো কথা নাই, বরং বেশি থাকারই কথা। আমি ধরে নিই আমার সিলিন্ডারে এম ভরের গ্যাস আছে, আমার এম ভরের গ্যাস। এই এম ভরের গ্যাসের আয়তন হচ্ছে ভি, এই গ্যাসটার আয়তন ভি। তাহলে আমার এই গ্যাসটার, যেই গ্যাসটাকে আমি বিবেচনা করছি সেই গ্যাসটার আণবিক ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে আমার স্মল এম ভরের জন্য যদি আয়তন ভি হয়, আমরা ঐকিক নিয়মের মতো করে কাজটা করি। স্মল এম ভরের জন্য আয়তন হচ্ছে ভি, একক ভরের জন্য আয়তন হবে ভি বাই এম, আর এই ক্যাপিটাল এম ভরের জন্য আমার আয়তন হবে ভি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম। ক্যাপিটাল এম ভরের জন্য আমি এই আয়তনটা পেলাম। এখন ক্যাপিটাল এম ভরটা, ক্যাপিটাল এম যেহেতু আণবিক ভর, কাজেই 1 মোলের ভর, আণবিক ভর মানে হচ্ছে 1 মোলের ভর, তাহলে এটা হবে 1 মোলের আয়তন। আমি যদি আমার মূল সমীকরণে এই রাশিটা বসাই, ভি এর পরিবর্তে মূল সমীকরণে পি, ভি এর পরিবর্তে এখানে ভি এম ডিভাইডেড বাই স্মল এম ইকুয়াল টু আর টি। পিভি কে বাঁদিকে রেখে দেই আমি, আর এম বাই এম কে ডান পাশে নিয়ে যাই। পিভি ইকুয়াল টু স্মল এম উপরে উঠে গেল, ক্যাপিটাল এম নিচে, আর টি। এখন এই যে এম বাই এম, এই জিনিসটা অণুর সংখ্যা প্রকাশ করে, মোল সংখ্যা প্রকাশ করে। কিভাবে? এই ক্যাপিটাল এম কে আমি বারবারই বলছি এটা আণবিক ভর, এম গ্রাম ভর মানে হচ্ছে 1 মোল গ্যাস, তাহলে এম গ্রামের মধ্যে আছে 1টি মোল, 1 গ্রামের মধ্যে আছে 1 বাই এমটি মোল। আমার টোটাল গ্যাস হচ্ছে স্মল এম গ্রাম, এর মধ্যে আছে স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, এতটি মোল, তার মানে এটা হচ্ছে আমার মোল সংখ্যা। তাহলে আমি এই স্মল এম বাই ক্যাপিটাল এম এর পরিবর্তে যদি মোল সংখ্যা বসিয়ে দেই, আমি পাবো এখানে মোল সংখ্যা আমি ধরছি স্মল এন আর টি। এই এখন এটাই হচ্ছে আমার পিভি ইকুয়াল টু এন আর টি, এটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ বা বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সমীকরণ। এটা সমন্বিত রূপ আমরা বলে থাকি। আচ্ছা, এখন আমরা যে সমীকরণগুলি শিখলাম
এগুলাকে ব্যবহার করে দু একটা অঙ্ক করে দেখি কতটুকু শিখলাম। প্রথম প্রবলেমটা, আমাদের একটা গ্যাস আছে একটা কন্টেইনারে, সেখানে তার চাপের পরিমাণ হচ্ছে 0.5 মিটার অফ মার্কারি, অর্থাৎ 50 সেন্টিমিটার পারদ চাপ, 0.5 মিটার পারদ চাপ। আচ্ছা, তার তাপমাত্রা হচ্ছে θ1 = 40 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এই সকল অঙ্কের ক্ষেত্রে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার খুব একটা কাজে লাগে না, কাজে আমরা কেলভিনটার সাথে সাথে বের করে ফেলি। T = 40 + 273 কেলভিন = 313 কেলভিন। আচ্ছা, এবং এর আয়তন V1 হচ্ছে 4.5 × 10⁻⁻⁴ মিটার কিউব। আমাকে বের করতে হবে এসটিপিতে আয়তন কত। এসটিপিতে আয়তন, এসটিপিতে আয়তন, তার মানে সেটা যদি V2 হয়, V2 = কত। আমি কোশ্চেনটা আবার বলি। আমার একটা সিলিন্ডারে গ্যাস আছে, গ্যাসটির চাপ হচ্ছে 0.5 মিটার অফ মার্কারি। এটার অর্থ হচ্ছে 50 সেন্টিমিটার বা 0.5 মিটার উঁচু পারস্তম্ভ যে চাপ দেয় সেটা। এটাকে আমি ইচ্ছা করলে এভাবে না লিখে 0.5 ইন্টু যে এইচ রো দিয়েও আমরা এটা বের করে ফেলতে পারি। আমার গ্যাসের টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে আমরা কেলভিনে পেলাম 313 কেলভিন, আর এর আয়তন দেওয়া আছে 4.5 × 10⁻⁴ ঘনমিটার। আমাকে বের করতে হবে এই তাপমাত্রাকে যদি আমি এসটিপিতে নিয়ে যাই, এই গ্যাসটাকে যদি আমি, এই যে তাপমাত্রাটা, আয়তন তো আমাকে বের করতে হবে, চাপ এবং তাপমাত্রাকে যদি আমি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে নিয়ে যাই। স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে একটু আগেই আমরা দেখেছি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে হচ্ছে আমার 0 ডিগ্রি সেলসিয়াস, ক্যালভিনে নিয়ে গেলে সেটা হবে 273 ক্যালভিন। আর স্ট্যান্ডার্ড প্রেসার মানে হচ্ছে আমার 76 সেন্টিমিটার পারদ চাপ, অর্থাৎ 0.76 মিটার পারদ চাপ, আর এখানে হচ্ছে 0.5 মিটার পারদ চাপ। আমরা তাহলে আমাদের এসটিপির পি এবং টিটা লিখে ফেলি। এসটিপিতে আমার পি যদি হয় P2 হচ্ছে 76 সেন্টিমিটার, অর্থাৎ 0.76 মিটার অফ মার্কারি, আর টেম্পারেচার T2 হচ্ছে 273 কেলভিন। আমাকে বের করতে হবে আমার V2 = কত। আচ্ছা, আমরা একটু আগে যে সমন্বয় সূত্রটা শিখলাম সেটা হচ্ছে P1 V1/T1 = P2 V2/T2। আমরা এখান থেকে V2টা বের করব। V2 কে বাঁদিকে রেখে দিলে আমি পাবো P1 V1/T1, T2 ডান দিকে গেলে সেটা উপরে উঠে গেল, আর P2 চলে যাবে নিচে। এখন যদি এই মানগুলো আমি বসাই, P1 এর জন্য 0.5 মিটার অফ মার্কারি, V1 হচ্ছে আমার 4.5 × 10⁻⁻⁴ ঘনমিটার, T1, T2টা আমি গুণ করে দিয়ে দেই, T2 হচ্ছে 273 কেলভিন ডিভাইডেড বাই T1 313 কেলভিন, আর P2 হচ্ছে 0.76 মিটার অফ মার্কারি। এই যে আমরা এখানে একটা জিনিস হচ্ছে, চাপটাকে মিটার অফ স্কেলেও লিখলাম না, নিউটন পার মিটার স্কয়ার লিখলাম না, এমনকি অ্যাটমসফেরিক প্রেসারও লিখলাম না, আমরা লিখলাম মিটার অফ মার্কারি। এইটাও, এই যে মিটার অফ মার্কারি, সেন্টিমিটার অফ মার্কারি, এগুলোও চাপের একক। এখানে শুধুমাত্র দৈর্ঘ্যটা, পারস্তম্ভের দৈর্ঘ্যটা ব্যবহার করলে চলে, কারণ হচ্ছে আমি যদি এখানে এইচ রোজি গুণ করে, এইচ এখান থেকে এইচ নিয়ে রোজি গুণ করে চাপের একটা, নিউটন পার মিটার স্কয়ারে চাপের একটা মান বের করি, এখানেও করি, তাহলে রোজি আর রোজি উপরে নিচে ক্যান্সেল হয়ে যায়, আলটিমেটলি একই রেজাল্ট আসে। অর্থাৎ 0.5 কে 0.76 দিয়ে ভাগ করলে যা হবে, ওই এইচ রোজি বের করার পরে ভাগ করার পর আলটিমেটলি একই জিনিস আসবে। এটাও মিটার অফ মার্কারি বা মিলিমিটার অফ মার্কারি, সেন্টিমিটার অফ মার্কারি, এগুলোও চাপের একক। এই যে এখানে আমরা লিখেছি মিটার অফ মার্কারি,
কখনো মিলিমিটার অফ মার্কারি এরকমও হতে পারে, তারপরে সেন্টিমিটার অফ মার্কারি। এগুলো হচ্ছে যত থাকবে এখানে তত মিটার পারস্তম্ভ যে চাপ দেয়, এখানে যত থাকবে তত মিলিমিটার পারস্তম্ভ যে চাপ দেয়, এখানে যত থাকবে তত সেন্টিমিটার পারস্তম্ভ যে চাপ দেয়। ফর্মুলা একটাই, সেটা হচ্ছে এইচ রো জি। এবং রো জি যেহেতু এমকেএস এককে নিচ্ছি, কাজেই মিলিমিটার এবং সেন্টিমিটারের ক্ষেত্রে আমাকে এমকেএস এককে কনভার্ট করেই এইচ রো জিটা হিসাব করতে হবে। আর যখন দুইটা রাশি ভাগের প্রশ্ন আসে, অনুপাতের প্রশ্ন আসে, তখন রোজিটা এখানেও রোজি যা হবে এখানেও রোজি তাই, তাহলে রো এবং জি উপরে নিচে ক্যান্সেল হয়ে যায়, আলটিমেটলি আমার রেজাল্ট একই আসে। আচ্ছা, এখানে গুণভাগ করার পরে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 2.58 ইন্টু 10 টু দ্য পাওয়ার -4 মিটার কিউব। আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 2.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -4 মিটার কিউব লিখতে পারি। এটাই হচ্ছে আমার V2। এসটিপিতে আমার গ্যাসটির আয়তন হচ্ছে 2.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -4 ঘনমিটার। এভাবে আমরা ফর্মুলাগুলোতে আমাদের প্রবলেম সলভ করতে পারি ফর্মুলাগুলো ইউজ করে। আচ্ছা, আরেকটা অঙ্ক করি আমরা, সেটা হচ্ছে আদর্শ চাপে এসটিপিতে আদর্শ চাপে আমি অক্সিজেন গ্যাস দিলাম। এই অক্সিজেন গ্যাসের ভর হচ্ছে 50 গ্রাম। 50 গ্রাম অক্সিজেন এর আয়তন বের করব, কিন্তু তার চাপটা আদর্শ, কিন্তু টেম্পারেচারটা দিয়ে দিয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। চাপটা আদর্শ চাপ, অর্থাৎ 10, 13, 25 প্যাসকেল যেটা আমরা এর আগে পেয়েছিলাম। তার ভরের পরিমাণটা হচ্ছে 50 গ্রাম। গ্যাসটা হচ্ছে অক্সিজেন গ্যাস এবং তার টেম্পারেচার আছে 100 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা এই গ্যাসটার আয়তন বের করতে চাই। তাহলে আয়তনের জন্য যেহেতু এখানে গ্রামের ব্যাপারটা আছে, ভর, গ্যাসের ভর রিলেটেড হচ্ছে তার মোলের সাথে। মোল সংখ্যা দিয়ে যে সমীকরণটা আমার কাছে জানা আছে সেটা হলো PV = nRT। আচ্ছা, আমরা বের করব এখান থেকে V, nRT ডিভাইডেড বাই P। চাপটা আদর্শ চাপ তারা বলে দিয়েছে, অর্থাৎ 10, 13, 25 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। আর এর মান ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটা আমরা জানি 8.31 জুল পার কেলভিন পার কিলোগ্রাম পার কেলভিন, জুল পার কেলভিন পার মোল, এটা আমাদের জানা আছে। আর এই টেম্পারেচারটা হচ্ছে, যেহেতু থিটা ইকুয়াল টু 100 ছিল, তাহলে T ইকুয়াল টু হবে 100 প্লাস 273 সমান 373 কেলভিন। 373 কেলভিন। এখন বাকি থেকে গেল আমার স্মল n। স্মল n হচ্ছে আমার মোল সংখ্যা, নাম্বার অফ মোল। আমার তো নাম্বার অফ মোল দেওয়া নাই, আমার দেওয়া আছে গ্যাসের ভর হচ্ছে 50 গ্রাম। আমরা এর আগে যখন ইকুয়েশনটা ডিরাইভ করি তখন আমরা দেখেছিলাম স্মল n ইকুয়াল টু স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M। স্মল m হচ্ছে গ্যাসের পরিমাণ, কত গ্রাম গ্যাস, আর ক্যাপিটাল M হচ্ছে গ্যাসের আণবিক ভর। তাহলে আমার এখানে দেওয়া আছে 50 গ্রাম আর আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। গ্যাসের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। আমি যদি 50-কে 32 দিয়ে ভাগ করি তাহলে এই রেজাল্টটাই হবে আমার n এর মান, মোল সংখ্যা। এখন n এর জন্য আমি যদি এই মানটা বসাই, n এর জন্য 50/32, তাহলে আমি পাবো 50 ইন্টু 8.31 ইন্টু 373 ডিভাইডেড বাই 32। আর প্রেসার ছিল আমার স্ট্যান্ডার্ড প্রেসার 10, 13, 25। এখন এই ক্যালকুলেশনটা কমপ্লিট করার পরে
আমরা যে রেজাল্টটি পাবো সেটা হচ্ছে আমার V ইকুয়াল টু 0.0477 মিটার কিউব, বা আমরা এটাকে লিখতে পারি 0.05 মিটার কিউব লিখতে পারি, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু পরে 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 মিটার কিউব। এই হচ্ছে আমার অক্সিজেনের আয়তন, যেটা আমি চেয়েছিলাম। ঠিক আছে মেয়েরা, আজকে এই পর্যন্ত থাক। আগামী ক্লাসে আমরা গ্যাসের গতিতত্ত্ব শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।